আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি একটি ঘটনা আপনাদের সামনে পেশ করতে চাই। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ মাসুম। উনি পেশায় একজন মোটর বাইক চালক। আপনারা জানেন যে সুনামগঞ্জে অনেক দুর্গম জায়গা রয়েছে। হাওর কেন্দ্রিক পুরো সুনামগঞ্জ হওয়ার কারণে এবং সেখানে অনেক রাস্তাঘাট না থাকার কারণে মোটরসাইকেলই একমাত্র ভরসা, মোটরসাইকেলে মানুষজন আসা যাওয়া করে। তো সুনামগঞ্জের এমনই একজন মোটর বাইক চালক, নাম হচ্ছে মোহাম্মদ মাসুম। ওনার বাসা তাহিরপুরেই। ওনার বর্তমান বয়স 50। ঘটনাটি যখন ঘটেছিল সেই সময়টি ছিল 1998 সাল। সময়টি ছিল শীতকাল। উনি তখন ছোটখাটো ব্যবসা করতেন, আর ব্যবসায়িক প্রয়োজনে ওনার বেশ কিছু দেনাদার সৃষ্টি হতো, আবার ওনার কাছেও কেউ কেউ টাকা পেতেন। তো মাঝে মাঝে যে কাজটি করতেন, ওই দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের জন্য তারা যখন যে ডেটগুলো দিতেন, তখন ওই ডেটগুলোতে উনি ওই দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের জন্য যেতেন। ব্যবসায়িক কারণে অনেক সময় পণ্য বেচা কেনা হয়, যার ফলে একটু দেনাদার সৃষ্টি হয়, আর কি দেনা পাওনা সৃষ্টি হয়। তো টাকা আদায়ের জন্য উনি যেতেন। তো এমনই 1998 সালের এমনই এক শীতকালে এক রাতে উনি একটি জায়গায় যান। সেই জায়গাটার নাম হচ্ছে নতুন বাজার। আপনারা যারা নীলাদ্রি গিয়েছেন তারা নতুন বাজার পার হয়ে নীলাদ্রি গিয়েছেন। তো যাই হোক, নতুন বাজার উনি যখন যান, ওখানে একজন দেনাদারের সন্ধানে তিনি গেলেও, যেহেতু তখন 1998 সালে এরকম ফোন ছিল না, আর ওই সমস্ত এলাকাগুলোতে তো এখনও নেটওয়ার্ক অতটা ভালো নয়। তো যাই হোক, তখন উনি ওই দেনাদারকে বাসায় পান নাই। কারণ হচ্ছে তিনি তখনও উনি কাজ সেরে বাড়িতে আসেন নাই, কারণ কখন আসবেন তা তো বলতে পারেন না, এদিকে রাত হয়ে যাচ্ছে। এই জন্য উনি চিন্তা করলেন, ঠিক আছে চলে যাই, আরও কয়েকজনের সাথে দেখা করার দরকার, তো তাদের সাথে গিয়ে দেখা করি। এই চিন্তা করে নতুন বাজার থেকে উনি শিববাড়ির দিকে আসতে থাকেন। শিববাড়ির দিকে যখন আসতে থাকেন এবং আস্তে আস্তে যখন শিববাড়ির ওই বিশেষ স্থানটির কাছে চলে আসেন, হঠাৎ উনি দেখেন শ্মশানে একটি মৃতদেহ দাহ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবার একই সময়ে গোরস্থানে বা মুসলিম কবরস্থানে একটি লাশকে জানাজা দেওয়ার প্রস্তুতি চলছে, যে ওইখানেই গোরস্থানে জানাজা দিয়ে সেখানে দাফন করা হবে। শ্মশানে 20-25 জন লোক, আবার পাশে মুসলিম কবরস্থানেও একই রকম ভাবে 15-20 জন মানুষ সেখানে রয়েছে। তো উনি চিন্তা করলেন যে এত রাত, তো রাত কিন্তু তখন প্রায় 11টা বাজে, আর হাওড় অঞ্চলে কিন্তু রাত 11টা মানে অনেক রাত। তো উনি চিন্তা করেন যে এই এলাকায় তো অনেককেই তো আমি চিনি, দেখি কে মারা গেছে। তো উনি গিয়ে দেখেন যে, প্রথমে যান উনি মুসলিম কবরস্থানের ওইখানে, গিয়ে দেখেন যে সবাই জানাজায় দাঁড়িয়ে গেছে। তো উনিও জানাজায় দাঁড়িয়ে যান। উনি জানাজা পড়ার পর, সাধারণত আমরা দেখি যে জানাজা পড়ার পরে লাশের মুখটা খুলে দেওয়া হয়, শেষ মানে সবাই যেন শেষ দেখা দেখতে পারে। তো উনিও লাশের শেষ দেখা দেখার জন্য এগিয়ে যান। তো উনি লাশটি দেখেন, লাশটি দেখে উনি চিনতে পারেন না। তো যেহেতু উনি চিনতে পারেন না, এই জন্য উনি আসলে কাউকে আর প্রশ্নও করেন না যে আসলে এটা কার লাশ বা কিভাবে মারা গিয়েছে, এটা আর কাউকে উনি প্রশ্ন করে না। তো উনি এবার চিন্তা করে, দেখি শ্মশানের ওখানে যাই, শ্মশানের ওখানে যাকে দাহ করা হবে তাকে আমি চিনি কিনা। অত্র অঞ্চলে বেশ অনেক হিন্দু ভাইদের সাথে তো তার পরিচয় আছে। এই চিন্তা করে উনি শ্মশানের, যেহেতু একদম পাশাপাশি লাগোয়া, উনি সেখানে যান। গিয়ে দেখেন যে চিতার উপরে একটি লাশ শোয়ানো আছে, কিন্তু লাশটি দেখে উনি চমকে ওঠেন যে কি ব্যাপার, এই লাশটিকে যেন আমি কোথাও দেখেছি, আর একটু ভালো করে দেখি তো। এই চিন্তা করে উনি আরেকটু কাছে এগিয়ে যান। মনে হচ্ছে যে একটু আগেই এই লোকটিকে কোথাও যেন দেখেছি। ওনার হঠাৎ মনে পড়ে যায় যে আচ্ছা, একটু আগে যা জানাজা পড়লাম তার লাশের চেহারার সাথে এর চেহারা তো অনেক মিল। শুধু মিল নয়, মনে হচ্ছে হুবহু একই মানুষ। ওনার মনের মধ্যে খটকা লাগে। উনি আরো নিশ্চিত হওয়ার জন্য দৌড়ে
ওই মুসলিম কবরস্থানে চলে যান। তখনও লাশ দাফন করা হয়নি, তখনও লাশের মুখ খোলা ছিল। যেহেতু মাত্র অল্প সময়ের ব্যবধান, উনি গিয়ে দেখেন যে একটু আগে শ্মশানেই যেই ডেড বডিটা উনি দেখে এসেছেন, এখানে কিন্তু ওই একই লোকের ডেড বডি। উনি কিছু বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে। একই লোকের ডেড বডি মুসলিম কবরস্থানে এবং পাশে শ্মশানে কিভাবে আসতে পারে? উনি দরদর করে ঘেমে যাচ্ছিলেন শীতের রাত্রেও। কাউকে যে কোনো কিছু প্রশ্ন করবেন এই সাহস পাচ্ছিলেন না, কারণ এমনিতে যেহেতু মানুষ মারা গেছে, এই উদ্ভট প্রশ্ন যদি কাউকে করা হয় তাহলে মানুষ তার প্রতি বিরক্ত হতে পারে, পাগল মনে করতে পারে। এই জন্য উনি কাউকে লজ্জায় এটা বলতেও পারছিলেন না, কিন্তু উনি মারাত্মক ভয় পাচ্ছেন যে একই লোকের দেহ দুই জায়গায় কিভাবে আসলো। উনি চিন্তা করলেন হয়তোবা তার দৃষ্টি ভ্রম হতে পারে। সেখানে মানে যতটুকু আলো ছিল হারিকেনের আলোতে উনি কতটুকুই বা দেখেছেন। উনি আবার ওই শ্মশানের কাছে চলে যান। তখনও চিতায় আগুন দেয়া হয়নি, কিন্তু দেবে চিতায় আগুন দেয়া হবে হবে ভাব। উনি ওই লাশের কাছাকাছি গিয়ে নিশ্চিত হন যে এই দুই লাশের চেহারার কোনো অভেদ নেই, একই লাশ দুই জায়গায়। উনি আরো একটা ভয়ানক ব্যাপার লক্ষ্য করেন যে এই লাশকে দাহ করার জন্য যারা উপস্থিত আছেন তাদের শরীরটা না অস্বাভাবিক রকমের চিকন। মানে স্বাভাবিক মানুষ যে চিকন হতেই পারে, মানে অনেক রোগা মানুষ হতে পারে, কিন্তু এখানে যে 20-25 জন আছে তারা প্রায় সবাই চিকন, তারা অস্বাভাবিক রকমের চিকন। এটা দেখে উনি খুবই ভয় পান। ওনার কাছে মনে হয় যে উনি যা দেখছেন এটা আসলে ভয়ঙ্কর কিছু এবং অবশ্যই প্যারানরমাল কোনো বিষয়। ওনারা সেন্স ধরে রাখতে পারেননি, উনি সেন্স হারিয়ে ফেলেন। ওনার যখন সেন্স ফেরে, কতক্ষণ যে উনি সেন্সলেস ছিলেন উনি বলতে পারেন না। যখন ওনার জ্ঞান আসে তখন দেখেন যে এই যে লম্বা লিকলিকে মানুষগুলো, হাড় জিরজিরে মানুষগুলো, তারা লাইন ধরে হেঁটে শিববাড়ির পাশে যে গর্তটা রয়েছে, যেখানে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম, ওই গর্তের ওখানে সারা বছরই প্রায় পানি থাকে, ওই গর্তের দিকে চলে যাচ্ছে এবং আস্তে আস্তে সবাই পানির মধ্যে নেমে যাচ্ছে এবং পানির মধ্যে নামতে নামতে সবাই হারিয়ে যায়। নিজের চোখে যখন এই ভয়ানক দৃশ্য দেখতে পান তখন ওনার আসলে তেমন কিছুই করার ছিল না, শুধু জোরে চিৎকার দেয়া ছাড়া। কারণ আশেপাশে তখন উনি কাউকে পাচ্ছিলেন না, বা যে ঘরবাড়িগুলো ছিল, এখন যে ঘরবাড়িগুলো হয়েছে তখন সেগুলো ছিল না, অনেক দূরে দূরে ঘরবাড়ি ছিল। উনি প্রচন্ড জোরে চিৎকার করেন, কিন্তু ওনার চিৎকার আর প্রতিধ্বনি হয়েও ফেরত আসে না। উনি বুঝতে পারলেন যে এখানে উনি আর বেশিক্ষণ অবস্থান করাটা ওনার জন্য ঠিক হবে না। ওনার বাইসাইকেল ছিল, বাইসাইকেল নিয়ে উনি আসা যাওয়া করতেন। উনি দ্রুত বাইসাইকেলটা নিয়ে উনি তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাত যে কয়টা বাজে উনি বলতে পারেন না, কারণ তখন তার কাছে তো মোবাইল ছিল না, আর ওনার কাছে ঘড়িও ছিল না। আর ওনার যে বেশি রাত হবে এতটা উনি বুঝতে পারেননি। ওনার কাছে টর্চ লাইট ছিল, কিন্তু এই বিপর্যয়ের কারণে টর্চ লাইটটা আসলে কোথায় পড়ে গেছে এটা উনি আর খোঁজার সময় পান নাই। টর্চ লাইট ছাড়াই দ্রুত বাইসাইকেল নিয়ে চাঁদের আলোতে রওনা দেন। উনি যখন চাঁদের আলোতে রওনা দিচ্ছেন এবং জোরে জোরে দোয়া কালাম পড়ছেন, একটা পর্যায়ে মনে হলো যে উনি স্বাভাবিক একটা জায়গায় চলে এসেছেন, আর কোনো সমস্যা হবে না। হঠাৎ ওনার সামনে একজন মানুষকে দেখতে পান। ওই মানুষটি তাকে বলে ওঠে, এই কে? তখন মাসুম ভাইয়ের কাছে কণ্ঠটা খুব পরিচিত মনে হয়, বলে আমি মাসুম। তখন লোকটি বলে, ও তুমি মাসুম, তোমার না আমার বাসায় যাওয়ার কথা ছিল, তুমি গেছিলা? তখন মাসুম ভাই চিনতে পারে যে ইনি তো সেই ব্যক্তি, নতুন বাজারের কাছে তার বাসা, তার বাসায় তো গিয়ে তাকে আমি পাইনি। তখন বলে যে হ্যাঁ, আমি তো আপনার বাসায় গিয়েছিলাম,
কিন্তু আপনাকে তো আমি বাসায় পাইনি। বলে তাহলে এদিক থেকে কোত্থেকে আসছো? তখন উনি বলেন যে ওইখানে আমার পরিচিত কয়েকজন দেনাদার ছিল, তাদের সাথে একটু দেখা করতে গিয়েছিলাম, তো ফেরার পথে একটা ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হই। তখন মাসুম ভাই ওনার ওই দেনাদারের কাছে সব যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো খুলে বলেন। তখন উনি শুনে বলেন যে ওই জায়গায় তো আসলে অনেকেই ভয় টয় পায় রাতের বেলা, তো তোমার আসলে ওই জায়গায় ওই দৃশ্যগুলো দেখে কাছে যাওয়া উচিত হয় নাই। তারপর যেহেতু মানে ঘটনা ঘটে গেছে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তো চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। একা একা যাওয়ার দরকার নাই, তোমার হাতে টর্চ লাইটও নাই, চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। এই বলে দুইজন হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে বিভিন্ন বিষয়ে কথা বলছেন, তাদের ব্যবসায়িক আলোচনা করছেন যে এখন ধানের দাম বেড়ে গেছে, তারপরে আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে যে এখন যে মূলধন আছে সেই মূলধন দিয়ে আসলে আরো অনেক দ্রব্য কিনে ব্যবসা করতে পারছেন না, বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করছেন। হঠাৎ এক পর্যায়ে মাসুম ভাইয়ের সেই দেনাদার বলে ওঠে, আচ্ছা মাসুম, তুমি কি ধরনের মাংস খেতে পছন্দ করো? তখন মাসুম ভাই উনি খুব বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন, বলে যে আমি মুরগির মাংস খেতে পছন্দ করি। মাসুম ভাই আসলে বুঝতে পারছে না যে হঠাৎ করে কেন এই মাংসের প্রসঙ্গ উঠলো। হয়তো বা তারপরে মাসুম ভাই যেটা বলছেন যে উনি চিন্তা করেছেন যে ওনার বাড়িতে যদি হয়তোবা দাওয়াত দেবেন, এই জন্য হয়তোবা আমি কি পছন্দ করি এই জিনিসগুলো জিজ্ঞাসা করছেন তিনি। তো কথা প্রসঙ্গে মাসুম ভাইও ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কিসের মাংস পছন্দ করেন খেতে? তখন উনি বলেন, পোড়া মাংস আমার খুব ভালো লাগে। এখন মাসুম ভাই চিন্তা করেছেন হয়তোবা কাবাব জাতীয় কিছু উনি খেতে পছন্দ করেন। তখন উনি বলেন যে আচ্ছা পোড়া মাংস, তাহলে তো কাবাব হবে, তাহলে কিসের কাবাব পছন্দ করেন? বলে না, কাবাব না, পোড়া মাংস আমার পছন্দ। তখন মাসুম ভাই হেসে দিয়ে বলেন, পোড়া মাংস আবার কেউ খায় নাকি? তখন উনি বলেন, হ্যাঁ আমি খাই, আমার কাছে খুব ভালো লাগে। তখন মাসুম ভাই জিজ্ঞেস, আচ্ছা ঠিক আছে, কিসের পোড়া মাংস খেতে আপনার ভালো লাগে? তখন ওই লোকটি বলে ওঠে, মানুষের পোড়া মাংস খেতে আমার খুব ভালো লাগে। যখনই এই কথাটি বলে তখন মাসুম ভাই চমকে ওঠে, কি ব্যাপার, এটা কেমন কথা? রাত্রে যেহেতু পাশাপাশি হেঁটে আসছিল, ওনার চেহারার দিকে কিন্তু অত বেশি খেয়াল করেননি। উনি প্রথমে 1-2 বার খেয়াল করেছেন, কিন্তু এই কথাটা শোনার সাথে সাথে মাসুম ভাই ওনার দিকে তাকিয়ে ভয়ঙ্কর রকমের চমকে ওঠেন। তিনি দেখেন আকৃতি তার মানুষের মতোই উচ্চতায়, কিন্তু মাথাটি অস্বাভাবিক রকমের বড়, চোখ দুটি অস্বাভাবিক রকমের বড়, এবং দাঁতগুলো লম্বা এবং সুচালো দাঁত, চোখা দাঁত। এই দৃশ্য দেখে উনি আর সেন্স রাখতে পারেননি, উনি চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। সকালবেলা হাওরের কৃষকরা যখন খেতে যাচ্ছিল, তখন খেতে চাষ করতে যাওয়ার পূর্বে মাসুম ভাইকে অজ্ঞান অবস্থায় তারা পান। সারা রাত শীতে উনি জমে গিয়েছিলেন এবং ওনার প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল, কারণ প্রচন্ড ঠান্ডায় ওনার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন কৃষকরা দ্রুত ধরে আশেপাশে থেকে খড়কুটো জোগাড় করে সেখানে আগুন ধরিয়ে তার শরীরকে উষ্ণ করে তার সেন্স ফেরানোর পর সেখানকার কয়েকজন ওনাকে চিনতেন মাসুম ভাইকে, তখন জিজ্ঞেস করেন কি হয়েছে, তাদেরকে সব ঘটনা খুলে বলেন এবং তারা বলেন যে আসলে রাতের বেলা এখানে একা একা আসতে গেলে এই রাস্তায় একটা খারাপ জিন রয়েছে, মাঝে মাঝে সে মানুষকে এভাবে ডিস্টার্ব করে, তো তুমি একা একা আসছিলা, এই জন্য তোমাকে পেয়ে গেছে। তো মাসুম ভাই উনি একই রাত্রে 2টি ভয়ানক ঘটনার মুখোমুখি হওয়ার কারণে উনি মানসিকভাবে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। অনেকদিন বিশ্রাম এবং ঝাড়ফুঁকের ফলে আল্লাহর রহমতে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যান। আসসালামু আলাইকুম।
তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর যে ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা আবু নাসির, তিনি বর্তমানে সৌদি আরবের আল বাহাতে বসবাস করছেন এবং তিনি তার নিজের জীবনের একটি এক্সপিরিয়েন্স আমাদের কাছে শেয়ার করেছেন। তার এক কাজিন তাকে নিয়ে গিয়েছিল। তিনি অনেক রিকোয়েস্ট করেছিলেন কাজিনকে দেশে আসার পর। তিনি কৃষি কাজ করতেন, তাদের পরিবার ছিল কৃষি নির্ভর পরিবার। তো তার মনে হয়েছিল যে আর একটু বেশি যদি ইনকাম করতে পারতেন ভালো হতো। তো তার কাজিনকে অনেক রিকোয়েস্ট করার পর তার কাজিন বলে আচ্ছা আমি চেষ্টা করব। তো কাজিন ওখানে গিয়ে চেষ্টা করেন এবং নিজেদের কোম্পানিতে একটা ভিসা ম্যানেজ করে নিয়ে আসেন তার জন্য। তো তিনি যাওয়ার পর তার কাজ হয় হচ্ছে একটা পেট্রোল পাম্পে, মানে একটা গ্যাস স্টেশনে। এই গ্যাস স্টেশনটা হাইওয়ের উপরে পড়ছে, বেশ একটু মানে রিমোট জায়গায়, যেখানে মানুষজন খুব কম চলাচল করে, হাইওয়ের গাড়ি এগুলোই থামে ওইখানে। তো ওইখানে যাওয়ার পরে আবু নাসির সাহেব দেখলেন যে ওইখানে আরো 3 জন বাঙালি ভাই কাজ করেন, কিন্তু তারা তার সাথে কেন জানি একটু অন্যরকম ব্যবহার করা শুরু করলেন। মানে উনি নতুন বলেই হয়তো ওনাকে দিয়ে বেশি পরিশ্রম করানো শুরু করলো, আর কেমন জানি একটু ব্যবহার আচারটা একটু অন্যরকম। তো এইটা দেখে ওনার মনে উনি হার্ট হতে লাগলেন, ওনার ভাল লাগতো না। তো উনি ওনার কাজিনের সাথে কথা বলতেন যে আমি এখানে এরকম ভাবে আসি, ভাল লাগে না, হ্যাঁ তুই পারলে আমার জন্য অন্য একটা ব্যবস্থা কর। তো কাজিন বলতেন যে আপনি একটু কষ্ট করে থাকেন, দেখি কি করা যায়, কারণ তাদের তো মালিক একজনই, যদি তার অন্য কোনো প্রতিষ্ঠান নিতে পারে মালিক তাকে। তো এরকম ভাবে তাকে বুঝাইতো। আবু নাসির সাহেব কাজ করতেন এবং মন দিয়ে, এবং তার দেখা যেত যে তার একটু কাজে সমস্যা হলেই অন্যরা তার সাথে একটু অন্যরকম আচরণ করতে আরো বেশি। তো এরকম কষ্ট করতেছিলেন তিনি। আর তিনি আসলেই তো কৃষি কাজ করা মানুষ, তিনি তো এগুলো আসলে করেননি এর আগে। তো এর জন্য একটু অন্যরকম লাগতো, বুঝতেও সমস্যা হইতো সবকিছু। তো এরকম অবস্থায় একদিন দেখলো যে হ্যাঁ তার ওই কাজিন আসছে এখানে। কাজিন আসছে একটা বিশাল মানে গাড়ি বহরের সাথে, মানে অনেকে যাচ্ছে সেখানে, তার কাজিন আসছে, দৌড় দিয়ে আসলো, গ্যাস স্টেশনে ঢুকলো, তার সাথে কথা বললো, বললো যে আমার মালিক দেখা করবে, চলো মালিকের কাছে নিয়ে যাব। তো তিনি তো একটু হলেন যে মালিক তার সাথে দেখা করবে, মানে তিনি দেখলো যে তার কাজিন তাকে নিয়ে গেল ওইখানে। তো যাওয়ার পর দেখলো যে বললো, আগে থেকে বললো যে দেখে সালাম দিতে। উনি সালাম দিলেন, দেখলেন যে ওখানে একজন আরব ভদ্রলোক বসে আছে, শেখ টাইপের। তো উনি তার গাড়িতে বসা, তো তাকে জিজ্ঞেস করলেন যে নাম কি, মানে আরবিতে জিজ্ঞেস করছেন। তো এটা উনি ইশারা দিয়ে এতটুকু শিখে ফেলছিলেন, তিনি বললেন এই নাম। ওনাকে দেখে মালিক মনে হয় সন্তুষ্ট হলেন, যিনি কফিল ছিলেন তিনি সন্তুষ্ট হলেন। তো এর মাঝেই ওনার কাজিন যে ছিল আবু নাসির সাহেবের কাজিন, তিনি অনেক কিছু আরবিতে বুঝায় বললেন সে কফিলকে। তো কফিল বুঝে তাকে হাত দিয়ে বললো যে ঠিক আছে ঠিক আছে, এরকম কিছু বুঝায় বললো। তিনি তখন বুঝেন নাই, পরে বুঝছেন যে ঠিক আছে তাকে নিয়ে যেতে বলছে। তো বলে কফিলের গাড়ি চলে গেল। তারপর দেখলো আরো 2-3টা গাড়ি কফিলের গাড়িকে ফলো করে গেছে। তো তিনি তাকায় আছেন, তার কাজিন বলতেছে হয়েছে তো, আপনারা এখন নিয়ে যাবো এখান থেকে। কোথায়? বলে আমাদের এই ফার্ম আছে সামনে, ওখানে চলে যাব আমরা। তো তিনি খুব অবাক হলেন, বলে যে হ্যাঁ আপনারা সবকিছু গুছান, আমি কথা বলতেছি আপনার এখানে এসে দোকানে কথা বলি। তো বলে তার কাজিন ভিতরে গেছে, যে ওখানকার যে বাঙালিরা কাজ করতো তাদের সাথে কথাবার্তা বলে, তো ওনাকে সুন্দর করে প্যাকেট ট্যাকেট করে ওই যে তাদের আরেকটা গাড়ি ছিল গাড়িতে করে নিয়ে গেল। তো ওই রাস্তা বেশ অন্যরকম, যেখানে যাচ্ছেন সেই জায়গায় দেখতেছেন যে দুই পাশে খোলা প্রান্তর এবং দূরে দূরে পাহাড়, এবং এই যে পুরো প্রান্তরটার মধ্যে দেখা যাচ্ছে নুড়ি পাথর আর বালির মতো, আবার এর মাঝে বেশ কিছু সবুজ সবুজ ঝোপ। তো যাই হোক, এর মাঝ দিয়ে চলছে তাদের গাড়ি, এবং চলতে চলতে এক সময় দেখলো এই সবুজের পরিমাণটা বাড়া শুরু করলো। বেশ অনেক জায়গায় সবুজ, এবং তাদের গাড়ি চলতে চলতে এমন একটা জায়গায় চলে আসলো অনেকক্ষণ পর, কয়েক ঘন্টা চলার পর। সেখানে যে দেখলো যে সে প্রথম দূর থেকে দেখতে পেলেন আবু নাসির সাহেব যেখানে ক্ষেত, বিশাল ক্ষেত, গমের ক্ষেত, বিশাল বড় গমের ক্ষেত। তো দেখার পর তো তার কাছে অবাক লাগলো যে এখানে এরকম সুন্দর গমের ক্ষেত। বলতেছে যে ওই কাজিনকে বলতেছে যে এরকম সুন্দর গমের ক্ষেত, বলতেছে যে হ্যাঁ তুই আমার আগে আনোস না এখানে জায়গায়। আরে আপনারা তো আগে এখানে আমি কেমনে কাজে দিব, আগে তো আপনাকে ওই জায়গার জন্য আনছি, এখন আপনারা দেখি এখানে যদি কাজ করে ভালো কিছু করতে পারেন তাহলে হয়তো কফিল আপনারা রাখবে এখানে। তো আবু নাসির সাহেব খুশি হয়ে গেলেন, কারণ তিনি কৃষিকাজ ভালো জানেন। যাই হোক, সেই গাড়িতে করে চলতে চলতে এক সময় তাকে নিয়ে আসলো একটা ফার্মে। ফার্ম বলতে তাদের গাড়ি কিন্তু রাস্তা থেকে হঠাৎ করে বায়ে টার্ন নিয়ে নেমে গেছে, এবং এই জায়গাটাও কিন্তু একটা প্রান্তরের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো
তো যেতে যেতে দেখতেছে ঝোপ এদিক ওদিক, তারপরে হঠাৎ করে শুরু হলো ফার্ম, মানে বোঝা গেল যে এখানে বেড়া শুরু হয়েছে এবং ফেন্স করা। সেই ফেন্সের মধ্যে এক জায়গায় দেখলো অনেকগুলো বকরি এখানে, এবং সে দেখলো দু একজন মানুষ সেই বকরির ওখানে আছে এবং তারা মুখের মধ্যে কাপড় পেঁচা রাখছে ইসের জন্য, মানে এই ধুলা টুলার জন্য, আর গরম তো এখানে এই জন্য, তো ওরকম কাপড় পেঁচা রাখছে, তারা আছে বকরির ওইখানে। এবং তারপর সামনে গিয়ে দেখলেন যে বেশ খানিকটা দূরে বেশ বড় ফেন্স দেওয়া, ওইখানে ফেন্সের ভেতরে অসংখ্য উট এবং বড় বড় উট, বাচ্চা উট এরকম এগুলা ভিতরে চড়তেছে। তো বুঝলে যে এটা একটা উটের খামার। আরো সামনে চলে গেল, গাড়ি ওখানে থামলো না, চলতে 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 দূরে যেয়ে দেখলো যে ওই এই উটের খামার ছাড়া আরো অনেক দূরে যাওয়ার পরে ওখানে বিশাল গম ক্ষেত। তো গম খেতে স্প্রিংকলার দিয়ে পানি চলতেছে, মানে এগুলো ওই যে মাটির তল থেকে উঠায় পানিগুলো ছিটানো হয়। এগুলো খুব অ্যাডভান্স কৃষি কাজ, কারণ এখানে মানে উচ্চভূমি, মাটি উর্বর, কিন্তু পানির আবার আছে, লবণাক্ততা আছে, সমস্যা আছে, এর জন্য মানে খুব করে হিসাব করে করা হয়। তো যাই হোক, উনি দেখলেন যেরকম পানি ছিটাইতেছে, চাষ চলতেছে এবং কিছু মানুষ এগুলা দেখতেছে, মনিটর করতেছে। তো আরো সামনে এগিয়ে যাওয়ার পর তাদের দেখলো যে ওখানে কয়েকটা মানে এরকম ট্রেলার ট্রাক আর কি, যেখানে মানুষ থাকে আর কি, ওগুলা ট্রেলার হোম। ওই ট্রেলার হোম গুলা রাখা একটা, দুইটা, তিনটা, মানে পরপর তিনটা রাখা আছে, বেশ গ্যাপ দিয়ে দেয় রাখা। তো ওইগুলার একটার কাছে নিয়ে গেল, গিয়ে গাড়ি থামাই দিল তার, ওই যে তাদের যে গাড়িতে আসছে, তো তার কাজিন তাকে নিয়ে নেমে গেল গাড়ি থেকে, গাড়িটা সামনে চলে গেল আরো। তো তিনি বললেন যে এখানে আমি কোথায় আসছি, কি ব্যাপার, এখানে কই থাকবো কি? এখানে হলো আপনার কাজ করবেন, প্রথমে তো আপনার এই ইসের সাথে দিতে পারতেছি না, এখানে আপনি আমার মালিকরে বলে আনছি যে আপনার এই মানে আপনি পশুপালনও ভালো জানেন, তো আপাতত এই বকরি ভেড়া এগুলার দেখাশোনা করেন, আর এর মাঝে যে উটের কাজগুলো শিখা দেন, উটগুলার কেমনে পালে, কেমনে ই করে, আস্তে ধীরে আপনার এই যে এখানে দেখছেন এই গমের চাষ এগুলোর মধ্যে লাগাই দিব, এগুলো করলে আপনি ভালো করতে পারবেন। আর এগুলো আসলে একটু অন্যরকম, এই গমের চাষটা আমাদের দেশের মতো না, হ্যাঁ, এটা একটু অন্যরকম ভাবে করে, তো আস্তে ধীরে শিখবেন। এখন আমি এটা বলে আনছি আপনারা, আপনি এটাতেই ঢুকে যান, দেখেন। আর আপনি ছাড়া এখানে আরেকজন বাঙালি আছে, বাঙালি ভাই, উনি আব্দুল মুতালেব ভাই, উনি এখানে থাকে। আর এছাড়া মিশরীয় আছে কিছু কিছু, এখানে সুদানের মানুষ আছে, তো এরা সবাই কাজ করে। তো এই মূলত এই যে এগুলো আপনি করবেন, যে আপনি আর আব্দুল মুতালেব ভাই যে পশু পাখির দেখাশোনা করবেন, আর ওই উটের দেখাশোনা মনে একজন মিশরীয় করে, ও আবার অনেক ওই কাজেও চলে যায়। তো আপনি থাকেন এখানে, আসেন আপনারা পরিচয় করা দিই। তো এই বলে আবু নাসির সাহেবের কাজিন তাকে নিয়ে যায় ফার্মের ওইখানে, মানে যেখানে ওই যে পশু পাখি চড়তেছে, ওখানে নিয়ে দেখে যে একজন মানুষ কাজ করতেছে, ডাক দেয় তাকে, জোরে জোরে ডাকে। তো উনি চলে আসেন, আসার পরে দেখা যায় ওই উনি হচ্ছেন বাঙালি আব্দুল মুতালিব সাহেব। তো তার সাথে পরিচয় করা দেন যে এই যে আমার এই কাজিন, ওনার যার কথা বলছিলাম, উনি আমার বড় ভাই হয়, আবু নাসির। তো যাই হোক, ওনার দুজনের পরিচয় হয়, হওয়ার পর বলে যে চিন্তা করেন না, আমরা আছি তো, আমি আছি আর ওই যেখানে বিদেশিরা আছে, হ্যাঁ আপনি আমি, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, ওনাকে ওখানে স্যাটেল করে দিয়ে যান ওনার কাজিন ওই দিন। তো ওখানে উনি ওই দিন প্রথম দিন আসলেন, এসে ওই একটু হাঁটাচলা করছে, দেখলেন ওই জায়গাটা ঘুরে ঘুরে ভালোই লাগতেছে ওনার কাছে, কারণ এই যে উনি গ্যাস স্টেশনে ছিলেন ওই জায়গাটা একদমই নিরস ছিল। তো উনি মনে মনে শুকরিয়া আদায় করছেন, এর থেকে অনেক ভালো জায়গায় আসছি। তো যদিও এই পশু পাখি পালতে কেমন কষ্ট হবে তিনি জানেন না, কারণ তিনি আসলে আদতে পশু পাখি খুব বেশি পালেন নাই, তাদের বাড়িতে হয়তো গরু ছিল কয়েকটা, আর এই যে ছাগল টাগল ছিল দুই একটা এরকম, বাট এরকম অবস্থা ছিল না। তো যাই হোক, আর এই তো উট তো একটা নতুন প্রাণী, তো ওনার কাছে দেখেই জানি কেমন লাগতেছে। তো ওই যে দেখলো যে আব্দুল মোতালেব সাহেব তিনি মোটামুটি ভালোই এক্সপার্ট, এবং ওই যে আরেকজন মিশরীয় আছে, সেও এগুলা মানে ভালোই দেখে। তো যাই হোক, এইভাবে ওই দিন চলে গেল তার কাজিন, আর আবু নাসির সাহেবের দিন কাটতে লাগলো এই ফার্মে। তো উনি মোটামুটি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলেন ওই জায়গায়, সন্ধ্যার পরে চুপচাপ বসে থাকেন যখন কাজ থাকে না, ওই সময় মানে সব পশু পাখিকে তিনি আর ওই আব্দুল মোতালেব সাহেব যে মোটামুটি ওই তাদের ওই ফেন্স আছে, ফেন্সের মধ্যে ঢুকাই দিয়ে তারা ওখানে লক করে চলে আসেন, এসে তাদের ওই যে ট্রেলার হোম, তাদেরটাই হচ্ছে সবচেয়ে কাছে আর কি, ওই কারণ যেহেতু তাদের ওইখানে পশু পাখি দেখতে হয়। তো ট্রেলার হোমে বসে দুজনে গল্প গুজব করেন, মানে তাদের ফ্রেশ হয়ে আর কি, দুজন গল্প গুজব করেন, আড্ডা দেন, এবং তার মতো তিনি মানে যা করেন বসে বসে মোবাইল ফোন টিপেন, যা যা করেন আর কি। ওখানে নেটওয়ার্ক আছে খুব অল্প বিস্তর, মানে নেটওয়ার্ক এত ভালো না, তারপর আছে। যাই হোক, এগুলো করেই তার দিন কেটে যায়, এবং সন্ধ্যার পর ওখানকার পরিবেশ একেবারে অন্যরকম হয়ে যায়। মরুভূমির মধ্যে তো দেখা যাচ্ছে কেমন একটা মানে পোকার ডাক, এই পোকার ডাকটা তিনি মিলাইতে পারেন না, তাদের নিজের বাড়ির যে ওখানে যে পোকামাকড় রাতের বেলা ডাকে সে মিলাইতে পারেন না, ডিফারেন্ট একটা পোকার ডাক। আর ওখানে গমের ক্ষেত যে, এবং ওই জন্যই আসলে এই চাষটা একটু ডিফারেন্ট, ওখানে ওই মানে অনেক কেয়ারফুল থাকতে হয় তাদের এই গম মেনটেন করার জন্য।
তো আবু নাসির সাহেবের রাতের বেলা 8টা-9টার পর আর ভাল লাগে না। তিনি মানে ওই ছোট্ট তাদের যে থাকার জায়গাটা, যে ট্রেলার হোম, ওইটা খুব ছোট। তো ওইখানে থাকতে থাকতে তিনি বোর্ড হয়ে যান। তিনি রাতের বেলা বের হয়ে যান হেঁটে হেঁটে, একদম হাঁটতে হাঁটতে চলে যান এই মাথায়, সেই যে গম ক্ষেতের ওই পাশে। তার কাছে অন্যরকম লাগে, দূরে পাহাড়গুলো দেখা যায় তো, তবে ভীতিকর। তিনি বলছেন যে ওখানে ভীতিকর লাগে, কারণ দেখা যাচ্ছে যে এরকম খোলা জায়গায় ক্ষেতের পাশ দিকে একেবারে একটু জায়গা ঘুরে গিয়ে দেখা যাচ্ছে 3টা পাহাড় উঠছে, এরকম মানে অন্যরকম লাগে, কেমন জানি মানে গা শিরশিরানি একটা ভাব চলে আসে। আর রাতের বেলা ওই যে যারা ওখানে আছে মিশরীয় বা ওরা অতটা এখানে জাগে না, ওরা ঘুমায় যায় ওই সময়, ক্লান্ত হয়ে যায় তো, খেতে খামারে কাজ করে ওরা ঘুমায় যায়, ওরা থাকে না। তো তিনি হেঁটে হেঁটে যখন যান তখন দেখেন যে ওদের ট্রেলারের ওইখানে হালকা একটা বাতি জ্বলতেছে ভিতরে, বুঝতেছে যে তারা ঘুমাচ্ছে। তা আবু নাসির সাহেবের আবার রাত জাগার অভ্যাস ছিল, তো তিনি হাঁটতে হাঁটতে যান। তো এইসব একটু ভয় কম পান, কারণ তিনিও যেখান থেকে আসছে ওইটাও অনেকটা পাহাড়ি এলাকা, তো তিনি ওই জন্য তার সাহসটা একটু বেশি। তো হেঁটে তিনি ওই যে সেই গম ক্ষেত পার হয়ে দিকে যান, এই আকাশের দিকে তাকায় থাকেন, তার কাছে অন্যরকম লাগে। তিনি হেঁটে হেঁটে আবার আসেন, এসে নিজেদের যে ঘরটা বা নিজেদের ট্রেলারটা পার হয়ে আরো সামনে চলে যান। তো গিয়ে তখনই তার মানে প্রথম তার সামনে পড়ে হচ্ছে উটের খামারটা। কেমন দিন লাগে এই প্রাণীগুলাকে তার কাছে, মানে এটা তিনি তো দেশে ওইভাবে দেখেন নাই। দেশে দেখছেন মানুষ কোরবানির জন্য আনে সেই উটগুলা একরকম, আর এইটা আরেক রকমের উট। মানে ওগুলা কিন্তু আসতো মানে পাশের দেশ থেকে আসতো, বাংলাদেশে যেগুলো আসতো, আর এই উটগুলো আরো বড় বড় আর একটু অন্যরকম। তাকে কিন্তু বলছে ওখানে আব্দুল মোতালেব সাহেব যে এই উট কিন্তু কামড় দিয়ে দেয়, সাবধান। হ্যাঁ, আর উট অনেক অনেক ধূর্ত, অনেক চালাক। এখানে খুব একটা উটের ফার্মে রাতের বেলা ওইখান যে আশেপাশে যে ঘোরাঘুরি কম করবা। তো তিনি জিজ্ঞেস করছিলেন যে কেন, বলে আছে, কারণ আছে, এখানে যেও না বেশি, উটের ইসে যাও না, বকরির ফার্মেও যাও না, এখানে যাওয়ার দরকার নেই, চুপচাপ ওদিক দিয়ে হাঁটা চলা করো না, খুব একটা রাতের বেলা কোনো সমস্যা নিলে যেও না। তাই বলছিল তাকে আব্দুল মোতালেব সাহেব। তো তিনি ওই কথার খুব একটা ধারেন না, তাকে আসলে শিখতে হবে, বুঝতে হবে। তিনি আরো বোঝার চেষ্টা করেন এই পশুগুলোর নেচারগুলা কেমন। তিনি হাঁটতে হাঁটতে চলে যান ফেন্সের কাছে, যে দেখেন যে উটগুলা কেমন, তাকে দেখে শব্দ করে একটা, কেমন জানি শব্দ করে, এবং এইটা তার মাথায় আছে যে তাকে বলছে কামড় দিয়ে দেয় উট, এর জন্য তিনি একটু কেয়ারফুল থাকেন, তিনি ফেন্সের মধ্যে ঢুকেন না। তো হেঁটে হেঁটে যান, আবার বকরির ফার্মের ওখান দিয়ে হোটেন, তার কাছে কেমন জানি একটা অন্যরকম এনভায়রনমেন্ট লাগে। তো যাই হোক, এরকম ভাবে তার দিন চলে যাচ্ছিল। তো একদিন রাতে তিনি দেশে কথা বলতেছেন, ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছেন সামনে। তো যেতে যেতে তিনি আসলে তাদের যে উটের যে খোয়ার বা উটের ফার্ম সেটাও পার হয়ে গেছেন, তার যে বকরির ফার্ম সেটাও পার হয়ে গেছেন। তো এখানে যেহেতু দরজা নাই, মানে ঢোকার জন্য কোনো এন্ট্রেন্স আলাদা কোনো দরজা কিছু নাই, ওই যে মানে রাস্তা আর কি, ডার্ট রোড, সেটার উপর দিয়ে উনি হাঁটতে হাঁটতে আরো সামনে যাচ্ছেন আর কথা বলতেছেন। তো বেশ খানিকক্ষণ তিনি হেঁটে সামনে চলে আসছেন। হঠাৎ করে তার কাছে মনে হলো যে তিনি যে কথা বলতেছিলেন দেশে, তার ফোনের মধ্যে মনে হলো একটা নয়েসের মতো, মানে কেমন জানি মনে হলো যে কতগুলা বাচ্চা যদি কথা বলে ওঠে কেউ কেউ কুকুর করে, কেমন যেন একটা স্ট্যাটিক নয়েসের মতো সেরকম একটা শব্দ। তো তিনি অবাক হলেন যে ফোনের মধ্যে কে কথা বলে, এরকম হইলো কেন শব্দ। অনেক সময় দেখা যায় না ওই যে টেলিভিশন বা রেডিওতে স্ট্যাটিক প্রবলেম হয় সেরকম। তো তিনি দেশে বলতেছেন হ্যালো হ্যালো, কি মানে কি সব ঠিক আছে নাকি আর কি, তার ভাষায় বলতেছেন তিনি, সব ঠিক আছে না, কিসের শব্দ। তো দেখতেছে ওই পাশ থেকেও মানে হয়ে যাচ্ছে, মানে স্ক্র্যাম্বলড হয়ে যাচ্ছে ভয়েস, মানে এলোমেলো হয়ে যাইতেছে, কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। তো তিনি লাইনটা কেটে দিলেন। তো লাইনটা কাটার পরে তার ফোন দেখা গেল যে হ্যাং হয়ে গেল, মানে ফোন আরই নড়তেছে না এখান থেকে। তার অনেকক্ষণ ধরে লাইট নিভে থাকলো, তিনি অনেকবার চেষ্টা করলেন, দেখলেন যে একসময় টাস করে ফোনটা বন্ধ হয়ে গেল। তো তিনি এখানে সুইচ টিপে আবার অন দেওয়ার চেষ্টা করতেছেন। তো সুইচ টিপে ধরছেন, ফোন অন হচ্ছে না, মানে একটু আলো জ্বলে আবার নিভে যাচ্ছে। তো তার মানে তিনি মনে করলেন ব্যাটারি হয়ে গেছে, কোনো কারণে ব্যাটারি শেষ হয়ে গেছে, চার্জ দিতে হবে ফোনে। তো তিনি অবাক হলেন যে এই শব্দটা কি পাইলেন ফোনের মধ্যে, মনে হলে কেমন খিচখিচ করে কতগুলা বাচ্চা কাচ্চারা কথা বলে গেলে যেরকম সেরকম। হঠাৎ করে তিনি ফোন বন্ধ অবস্থায় তিনি শব্দ পেলেন, কিচকিচ শব্দ। তখন তিনি চিন্তা করছেন, আরে আমি তো এই মূল ফার্মের থেকে অনেক দূরে চলে আসছি। পিছনে তাকায় দেখলেন যে তাদের এই যে ওই বকরির ফার্মের যে বেড়া দেখা দিতেছে অনেক দূরে। তিনি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছেন। তার সোজা যে ডান দিকে এরকম একটা রাস্তা চলে গেছে, রাস্তা মানে কি ডার্ট রোড, এবং সেটা সোজা চলে গেলে দেখলেন যে পুরা ওই জায়গাটা অনেকটা প্রান্তরের মতো, এবং সেইখানে দূরে পাহাড় দেখা যাইতেছে, ঝোপঝাড়, বিভিন্ন ঝোপঝাড়। আর বাঁ দিকে চলে গেলে ওইদিকে আরেকটা এরকম চিকন রাস্তা গেছে, ওই পাশে যে ঝোপঝাড়, ওখানে কিছু নাই, আর সোজা রাস্তাটা গেছে, এটা দিয়ে মনে হয় মূল রাস্তায় ওঠা যায়।
তো তিনি তো আসছিলেন গাড়িতে করে, তিনি তো এখান থেকে আর বেরোন নাই, তার আসলে খেয়ালও নাই। তো তার কাছে মনে হলো যে ওই শব্দটা, ওই যে এরকম কিচকিচ বাচ্চাদের মতো শব্দ, কেউ কতগুলো বাচ্চা যদি কথা বলে, খিলখিল করে হাসে, দৌড়ায়, সেরকম শব্দ মনে হলো যে তিনি যেদিকে তাকায় আছেন তার উল্টা দিক দিয়ে গেল এরকম শব্দ। তো এবার তার একটু ভয় লাগলো, তিনি তাড়াতাড়ি ঘুরে হাঁটা দিলেন। তিনি বুঝতেছেন তিনি অনেক দূরে চলে আসছেন। তো তিনি যাচ্ছেন সামনে, তার কাছে মনে হচ্ছে তার পিছনে কতগুলো বাচ্চা খিলখিল করে হেসে হেসে দৌড়ায় দৌড়ায় দাঁড়াচ্ছে, এরকম মানে হাসতেছে বা তাকে ফলো করতেছে। তিনি ফট করে পিছনে তাকান, দেখেন কেউ নাই, কেউ নাই, ওই পাশে ঝোপঝাড়গুলো দেখা যাচ্ছে। তো তার কাছে মনে হলো এই ঝোপঝাড়ের মধ্যে কি বাচ্চারা লুকায় নাকি, এখানে কোনো মানে আসে নাকি। তিনি শুনছেন যে এইসব জায়গায় অনেক জায়গায় বেদুইনরা থাকে, এটা তার মাথায় আসে মানুষের কাছ থেকে যে বেদুইনরা থাকে এখানে। তো তাদের বাচ্চারা এত রাত্রে কি করবে? তখন প্রায় 12টা-1টা বেজে গেছে এরকম রাত। তো তিনি তাড়াতাড়ি হাঁটা শুরু করলেন। একটু ভয় লাগছে তার কাছে, কারণ তিনি মরুভূমির অনেক ঘটনাও শুনছেন, ওইখানে মানে উল্টাপাল্টা জিনিস আছে। আব্দুল মোতালেব সাহেবই তারে বলছে যে তুমি রাত্রেবেলায় হাঁটাহাঁটি করে ঠিক নাই, সেই এগুলো বলছে। তো তিনি হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি, মানে এই শব্দটা শুনতেছেন তিনি কিন্তু পিছনে, তার মানে কন্টিনিউয়াসলি মনে হচ্ছে একটু পরপর খিলখিল করে বাচ্চারা হাসতেছে আর দৌড়াইতেছে তার পিছনে। তো তিনি তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে আসলেন, এবং তিনি যখন ওই যে উটের যে খোয়ারটা পার হইতেছেন, তখন মনে হলো বাচ্চাগুলা খিলখিল খিলখিল করে হেসে মানে কি মানে একটা শব্দ করে দৌড় দিল তার পিছন থেকে। তিনি একদম কেঁপে উঠলেন, কেঁপে উঠে তার সারা শরীরে সব ভ্রম দাঁড়ায় গেছে। তিনি ফট করে তাকায় দেখেন যে পিছনে কেউ নাই। তিনি শব্দ পেলেন যে উটগুলা মনে হলো শব্দ করে উঠলো, উটগুলা শব্দ করে উঠলো, কেমন করে ডেকে উঠলো, এবং মানে একটা ভয়ঙ্কর অবস্থা, মানে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেল ভিতরে। এবং মনে হলো যে কতগুলা বাচ্চা যদি ওই উটের খোয়াড়ায় ঢুকে পড়ে দৌড়ায় সেরকম। তো তিনি একটু অবাক হইলেন, কিরে এটা ঘটনা কি, এটা কে ঢুকছে? তো তার সাহস ছিল না ওখানে যাওয়ার। তিনি তাড়াতাড়ি হেঁটে গেলেন, হেঁটে যে তার ঘর চলে গেলেন, তার যে ট্রেলার হোম তাদের, যে ওখানে চলে গেলেন। গিয়ে তিনি তাড়াতাড়ি দরজাটা মোচড়ায়, উনি তালা মারেন নাই, খুলে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে তাড়াতাড়ি যে মানে ওনার ভয় লেগে গেছে, ওটা কাঁপুনি লেগে গেছে এরকম। আর বাইরে ওই দিন দেখতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে, রাতের বেলা ওটা ঠান্ডা হয়ে যায়। তো তিনি তাড়াতাড়ি যে তার বিছনায় শুয়ে পড়লেন। তো বিছনায় শুয়েও বেশ ঠান্ডা লাগতেছিল, তিনি তাড়াতাড়ি চাদর টেনে নিলেন। তো তারপর তিনি চুপচাপ শুয়ে আছেন, ঘুম আসতেছে না। তো তাকায় আছেন তিনি তার বিছানাটা যেখানে, তার সোজাসুজি পায়ের কাছেই হাতের ডানে একটা জানালা আছে। ওই জানালার উপর ব্লাইন্ড দেয়াতে কি হচ্ছে যে বাইরের যে আলোটা, মানে আকাশের যে আলোটা, সেটা হালকা করে এসে নিচে একটা টেবিল আছে, টেবিলের উপর পড়তেছে। তার কাছে কেমন জানি লাগতেছে, মানে মানে ঘুম আসতেছে না, ওদিকে তাকাই আছেন তিনি। একটু পর তিনি শুনলেন মানে তাদের যে এই ট্রেলার হোমটা, এটার পাশ দিয়ে মনে হচ্ছে কতগুলো বাচ্চা দৌড়াচ্ছে, এবং বাচ্চাদের যে শব্দ সেটা পাচ্ছেন তিনি। এক সময় তিনি খেয়াল করলেন যে তার যে জানলাটা, ওই যে টেবিলের ওখানে, ওই জানলার সামনে মনে হলো কারো একটা ছায়া, মানে কোন একটা ছায়া পড়ছে, এবং ছায়াটা মানুষের মতো, মানে মানুষ যদি তাকায় কোনো জানলা দিয়ে যেরকম লাগবে সেরকম। তিনি বেশ ভয় পেলেন। তিনি চিন্তা করলেন কে এখান দিয়ে এরকম উকি দিবে, এই জায়গায় তো আসলে চোর টোর আসার কথা না, আর এরকম এসে মানে তাদের ট্রেলারে উকি দিবে এরকম তো হওয়ার কথা না। তো এই বাচ্চারা কারা, এই বাচ্চার মতো যে শব্দ করতেছে, কথা বলতেছে, এরকম আর কারা? আর তিনি যে এখানে আসেন একদিন ধরে, তিনি কিন্তু দেখছেন যে পাশের যে ট্রেলারে থাকে যারা ওই যে মিশরীয় আর ওই সুদানের মানুষ যারা আছে, তারা কিন্তু এই টাইপের না, মানে এরকম কিউরিয়াস না, কারো বাসা উকি টুকি দিবে এরকম না, এবং নিজেদের ওখানে দিনের বেলা কথা হয় দেখলে টুকিটাকি যা পারেন ওইভাবে। তো এরা তো না, এভাবে করে কেউ কি দিতেছে জানলার ওখানে। তো তিনি ভয় একদম হয়ে গেলেন। এরপর তিনি শুনলেন যে বাইরে মনে হলো হুল্লোড় শুরু করলো, মানে বাচ্চাদের মতো হুল্লোড়, মানে বাচ্চারা যেরকম আনন্দ উল্লাস করে সেরকম। তো প্রচন্ড ভয় পেয়েছেন আসলে। এই সময় তিনি শুনলেন ওই পাশ থেকে তার একই রুমেই তো ওই পাশে ঘুমায় আব্দুল মোতালেব সাহেব। তিনি ভারী গলায় বলতেছে, আবু নাসির। তা আবু নাসির একটু চমকায় উঠলেন, চমকা উঠে বললেন, জি জি ভাই। বলে, আপনি আজকে কোথায় গেছিলেন হাইটা? তো বলছে, আমি গেছিলাম তো ওই দিক দিয়ে হাইটা ভাই, আমি আসলে রাস্তা মানে ভুলেই গেছিলাম, ফার্মের বাইরে চলে গেছিলাম হাইটা। ফার্মের বাইরে গেছিলেন, ভেজাল তো নিয়ে আসছেন সাথে। মানে শুনতেছেন না, ভেজাল নিয়ে আসছেন যে? আপনারা মানা করলাম কতদিন রাত্রেবেলা বেশি হাঁটাহাঁটি করেন না, বাইরে যান না, দেখেন আমি যাই। এটা বলতেছে, তখনই ধুম করে শব্দ হলো তাদের দরজার মধ্যে, তাদের যে ফ্রন্টের দরজাটা ধুম করে উঠলো। দরজাটা কিন্তু স্টিলের, এটার মধ্যে মনে হলো গায়ের জোরে কেউ মারছে, ধুম করে, মানে লাভ দিয়ে উঠছে আবু নাসির সাহেব। আর আব্দুল মোতালেব সাহেব বলতেছেন, চুপ করে থাকেন, দোয়া পড়েন, জোরে জোরে দোয়া পড়েন, আয়াতুল কুরসি পড়েন।
তো যাই হোক দোয়া পড়া শুরু করলো। আবু নাসির সাহেব দোয়া পড়তেছে আর জোরে জোরে দোয়া পড়তেছে। আব্দুল মোতালেব সাহেব জোরে জোরে দোয়া পড়তেছে। এই যে যখন দোয়া পড়তেছে জোরে জোরে আব্দুল মোতালেব সাহেব, মনে হলো বাইরে কেমন যেন একটা কণ্ঠ, মানে খুব মানে পেঁচানো নাকি টাইপের, এই কণ্ঠটা স্বাভাবিক না। মনে হলো আরবিতে গালাগালি করতে করতে চলে গেল সামনে দিয়ে, অ্যাজ ইফ কারো বাসায় যদি কেউ আসে না, ওই যে অনেককে মানুষকে বিরক্ত করে, লাস্টে না পেলে দরজার মধ্যে লাথি গুতা মেরে গালি দিয়ে চলে যায়, ওরকম ভাবে কারা যেন চলে গেল এখান থেকে। তো অনেকক্ষণ তারপরে দোয়া পড়তেছিল আব্দুল মোতালেব সাহেব এবং বললো যে আবু নাসির সাহেব রাত্রেবেলা এরকম ঘুরেন না, আপনারা মানা করছি ঘুরেন না, আর ওই উটের খামারের কাছে যায়েন না, রাত্রেবেলা তো ভুলো না। বলে কেন? ওখানে শয়তান থাকে, ওখানে যায়েন না। তো যখন বলছে ওখানে শয়তান থাকে, তখন আবু নাসির সাহেবের একটু গায়ের রোম টম দাঁড়ায় গেছে, খুব ভয় পাইছে। বলছে যে এই যে শব্দ পাইতেছিলেন কিসের, বুঝতে পারছেন? বলে কি? বলে জিন, জিনে এসে বিরক্ত করে গেছে। এটা বলার সাথে সাথেই আবার তাদের ছাদের মধ্যে একটা তিলিম করে একটা কিছু পড়লো ভারী, মানে পুরা কেঁপে উঠছে তাদের ইটা। তো ভয় পেয়েছে, আবার দোয়া পড়লো। আব্দুল মালিক সাহেব জোরে জোরে দোয়া পড়লো, বললো ঘুমান ঘুমান, আজকে রাত্রে আর করেন না, গা বন্ধ করে ঘুমান। যাই হোক দুজনে দোয়া পড়ে ঘুমাইলো। এক পর্যায়ে ঘুম আসে না এক সময় আসলো আবু নাসির সাহেবের। তো পরদিন সব ফজরের পরে ঘুম ভাঙছে, তাড়াতাড়ি উঠে যে নামাজ কালাম পড়লো। নামাজ কালাম পড়ে আব্দুল মোতালেব সাহেব বলতেছে যে ভাই কি ব্যাপার, কি বলতেছিলেন রাত্রে? যা বলছে শুনছেন, এগুলা নিয়ে এখন আর এখানে বেশি আলাপ করেন না, জায়গা ভালো না এই সেই, আর এখানে রাত্রেবেলা আর হাইটেন না খুব একটা, এরকম ঠিক না। তো যাই হোক, তো ওই দিন দিনের বেলা তারা এটা ওইটা করলো। আবু নাসির সাহেবের একটু ভয় লাগতেছিল ওই দিন, এবং ওই দিন কি জানি আলাপ করলো, যে মিশরীয় যে লোকটা ছিল সে আব্দুল মোতালেব সাহেবের সাথে কি আলাপ করছে, মানে তারাও কোনো শব্দ পাইছে এখানে, মানে তাদের এখানেও কোনো শব্দ হয়েছে। তো এরপর দিন থেকে হলো কি মাঝে মাঝেই মানে দু একদিন গ্যাপে গ্যাপেই শব্দ পাইতো, এই আবু নাসির সাহেব শব্দ পাইতো। মনে হইতো তাদের এই ট্রেলার হোমের সামনে যে রাস্তা আছে ওইটা দিয়ে এরকম বাচ্চারা যাইতেছে হাসি খুশি ভাবে, মানে কি বলতে বলতে, হ্যাঁ হাসি করতেছে এরকম। হঠাৎ আবার ঢিল এসে পড়তো তাদের ট্রেলার হোমে। তো আবু নাসির সাহেব এই কথাগুলো বলতো আব্দুল মোতালিব সাহেবরে, ও ডাকলে রাতের বেলা ডাকলে শুনতোই না তিনি। তো তাকে পরে বলতো যে রাত্রেবেলা আমি শব্দ পান না এসেই, তো বলতো জিন্নাত, বলছি তো এগুলো জিন্নাত, খবরদার গুইলা কিন্তু দেখতে যায় না কিছু না। কিন্তু আবু নাসির সাহেবের কেন জানি মনে হয়েছে যে এগুলো আসলে কোনো মানুষ, মানে হঠাৎ এরকম কয়েকদিন শোনার পর তার কাছে মনে হয়েছে এগুলো মানুষ, এই মরুভূমির আশেপাশে কোনো বেদুইনরা থাকে, এরা রাত্রেবেলা, তিনি অনেকের কাছে শুনছেন যে বেদুইনের যে বাচ্চারা থাকে তারা একটু দুষ্ট হয়, তারা নাকি মানুষকে মানে বিরক্ত করে, ইট মারে ঢিল মারে, এগুলো তিনি শুনছেন। তো তিনি এগুলো শোনার পর তিনি মনে করছেন যে এগুলা এরাই কেউ খামাখাই মানে ওনারে ভয় দেখায় আব্দুল মোতালেব সাহেব। তো তিনি আবার এরকম কয়েকদিন যাওয়ার পরে তিনি আবার বেরোনো শুরু করলেন, এই বাইরে হেঁটে হেঁটে বেরোন, এদিক এদিক যান, তবে একটু ভয় থাকেন। তিনি একটা লাঠি নিয়ে যান, ওখান থেকে বেরোনোর সময় একটা লাঠি ম্যানেজ করছেন, লাঠি নিয়ে তিনি যান, যে ওই যে গম ক্ষেতের ওখানে যান, ঘুরে ঘুরে আসেন। আবার তাদের এই যে পার্কটা ছাড়া একটু সামনে যে ওই পর্যন্ত যান না, যেহেতু তাকে ওই যে খামার সম্বন্ধে ভয় দেখাইছে পর্যন্ত যান না। তো একদিন তিনি এরকম হেঁটে আসতেছেন রাতের বেলা, তার ভয় মোটামুটি কেটে গেছে, এর মধ্যে তিনি আর ওগুলা ওই বাচ্চাদের শব্দ খুব একটা পান নাই। তো ওই দিন বেশ ঝড়ো বাতাস ছাড়ছে, বাতাসটা তার কাছে ভালো লাগতেছে, মানে দেশে অনেক সময় কালবৈশাখী আসলে যেরকম লাগতো ওইরকম তার কাছে মজা লাগতেছে। তো তিনি আর ঢুকতেছেন না ঘরে, তিনি হেঁটে হেঁটে ওই গম ক্ষেতের ওখান থেকে সামনে চলে আসছেন। দেখতেছেন যে বাতাসে বালি উড়াই নিয়ে যেতেছে দিকে, এবং এই বালি যে উড়ে যেতেছে বালির একটা শব্দ হইতেছে সমস্যা। আর তারপর দেখলেন এই বালির সাথে অনেকগুলা ঘোড়া এবং কালচে ঘোড়া সব দৌড় দিয়ে তাদের যে উটের খামার ওদিকে যেতেছে। তো তিনি অবাক হয়ে গেলেন, নারী এই ঘোড়া কোত্থেকে আসছে, খামারে কই যেতেছে। তিনি চিন্তা করলেন এই রাত্রেবেলা তিনি আব্দুল মোতালেব সাহেবরে ডাকবেন কিনা চিন্তা করতেছেন। তারপর তিনি নিজেই চিন্তা করলেন আমি সামনে যাই, কি ব্যাপার। ওইসব মানে ভয় তার মাথার থেকে চলে গেছে, তার মাথায় আসতেছে ঘোড়াগুলা কোত্থেকে আসছে, অনেকগুলা ঘোড়া দৌড় দিয়ে তাদের এই যে উটের খামারে ওখানে ঢুকছে। তো তিনি দৌড় দিয়ে সামনে গেলেন, সামনে যেয়ে দেখলেন যে ঘোড়াগুলা ওই খামারের মধ্যে ঢুকে গেল, ওই দরজা ঠেলে, ওখানে তাদের যে খামারে দরজা ওটা ঠেলে ঢুকে গেল। তিনি বলে হারি এই দরজা কি কেউ লাগায় নাই, মানে ফেন্সের মধ্যে একটা দরজা থাকে ওইটারে শিকল দিয়ে পেঁচায় দেয়। ও দেখলেন যে ওইটার মধ্যে ঢুকে গেল এই উটের খামারের মধ্যে। আশপাশ থেকে বাতাস বইতেছে, চরম ভাবে বাতাস বইতেছে, মানে ধুলা উড়াই নিয়ে যাচ্ছে এক পাশে, আর এই যে ঝোপঝাড় গুলা এগুলা বাতাসে কাত হয়ে যেতেছে। তো এর মাঝে তিনি ঠিক মতো দেখতেও পারতেছেন না, তিনি বুঝলেন যে ঘোড়াগুলো এখানে ঢুকছে সবগুলা। তো তিনি কি মনে করে চিন্তা করলেন যে একবার দেখি,
মানে এই ঘোড়াগুলা কিসের, ওখানে কোত্থেকে আসছে, কোন অন্য কোনো ফার্মতে চলে আসছে নাকি ঘোড়ার ফার্ম আছে নাকি আশেপাশে। এই চিন্তা করে তিনি দৌড় দিয়ে গেলেন ফেন্সের কাছে, উটের ফার্মের ফেন্সের কাছে, যে তিনি দেখতেছেন উটগুলা শব্দ করতেছে কেমন জানি, এবং এক কোণার মধ্যে মনে হইতেছে কতগুলা ঘোড়া দাঁড়ায় আছে, এবং এগুলো কালো রঙের, এবং আকাশে বজ্রপাত চমকাইল, এবং আকাশের বজ্রপাতের যে নীল আলোয় সেদিন দেখতেছেন কালো কুচকুচে কতগুলো ঘোড়া দাঁড়ায় আছে উটগুলার আশেপাশে। উটগুলা এদিক ওদিক সরে গেছে এবং কেমন জানি একটা ডাকতেছে, মনে হচ্ছে ভেঙে চলে যাবে ওইখান থেকে। এর মধ্যে তিনি শব্দ পেলেন, একটা বাচ্চা শব্দ করে কাঁদতেছে জোরে জোরে। তিনি বললেন, আরে বাচ্চা শব্দ করে কাঁদতেছে মানে? তখন তিনি আরেকটু ভিতরে ঢুকলেন, 2 পা ঢুকে দেখতেছেন একটা বাচ্চা বসে আছে, তার গায়ের মধ্যে একটা আলখাল্লার মতো এরকম পরা, সে কাঁদতেছে মুখটা ঢেকে, খুব ভয় পেয়ে যেভাবে কাঁদে কোনো বাচ্চা সেরকম। তিনি অবাক হয়ে গেলেন যে এই বাচ্চা এখানে আসছে কেমনে, এই ঝড়ের মধ্যে এই বাচ্চা। তার মাথার মধ্যে আসলে সেন্সে আসছে যে কোনো একটা বাচ্চা হয়তো পথ হারায় এখানে আসছে, মানে কিশোর আর কি, ওখানে কাঁদতেছে ভয়। তো তিনি তাড়াতাড়ি সামনে গেছেন, যে তিনি ওই ভাঙা ভাঙা আরবিতে বলতেছেন কি হয়েছে। তো বাচ্চাটা তার এই মানে কি হয়েছে শুনে মনে হলো যে সে আরো মানে হয়ে গেছে, মানে আরো আবেগ আপ্লুত হয়েছে, সে আরো কাঁদতেছে, জোরে জোরে কাঁদতেছে। তো তিনি একদম কাছে চলে আসলেন, কাছে এসে বাচ্চাটার পিঠে হাত দিয়েছেন। তিনি পিঠে হাত দিয়ে বলতেছেন যে অসুবিধা নাই, আসো তোমাকে নিয়ে যাই, তুমি কোথায়, তুমি কি হারায় গেছো, এরকম বলতেছে, মানে যতটুকু তিনি পারেন ভাঙা ভাঙা আরবিতে। এই সময় দেখলেন যে বাচ্চাটা হঠাৎ করে মুখ তুললো। বাচ্চাটার মুখটা দেখে তিনি প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলেন। দেখলেন যে মানুষের মতোই চেহারা, কিন্তু চোখ দুটা জ্বলতেছে, চোখ দুটা জল করে জ্বলতেছে। তারপর ফিক করে হেসে দিল তাকে দেখে, ফিক করে হেসে সে আলখাল্লা ছেড়ে উঠে দাঁড়াইলো। তিনি দেখলেন তো বাচ্চা না, এটা লম্বা একটা মানুষ এরকম, এবং মানে মানে হাইট হবে 8 ফিটের উপরে, এরকম বড় একটা আলখাল্লা শরীর থেকে এরকম ঝুলতেছে, এবং তাকে দেখে এরকম হাসতেছে। তিনি তাকায় দেখলেন যে হাতের যে আঙুলগুলা এগুলো লম্বা লম্বা চোকা চোকা, এবং মুখ ভর্তি এরকম দাঁত, হা করছে যে মুখ ভর্তি দাঁত। তার দিকে তাকায় 2 হাত বাড়ায় প্রচন্ড একটা তীক্ষ্ণ চিৎকার করে উঠলো। আবু নাসের সাহেব ভয় একদম পিছায় গেছেন 2 পা। এর মধ্যে তিনি শুনলেন যে প্রচন্ড হাসির শব্দ, মনে কতগুলো কিশোরী হাসতেছে। তিনি ফট করে তাকায় দেখতেছেন যে ঘোড়া দাঁড়ায়, দেখছিলেন যে ঘোড়া দাঁড়ায় আছে কতগুলা, সেই জায়গায় ওইরকমই আলখাল্লা পরা কতগুলো কিশোরী দাঁড়ায় হাসতেছে তাকে দেখে। এবং তাদের চেহারাগুলো তিনি বুঝতে পারতেছেন না, চোখগুলা বুঝতে পারতেছেন জল করতেছে। উটগুলা প্রচন্ড শব্দ করা শুরু করলো, প্রচন্ড ডাকা শুরু করলো। তিনি প্রচন্ড ভয়ে পড়িমড়ি করে উল্টা দিকে দৌড় দিলেন, মানে দৌড় দিয়েছেন তো তিনি পড়ে যেতে দৌড়াচ্ছেন। দৌড়াইতে তিনি যে এসে দেখলেন যে তিনি যে খামারে ঢুকছেন এই দরজা কিন্তু খোলা ছিল না, লাগানো, শেকল মারা। তিনি কিভাবে ঢুকছেন সেটা তিনি জানেন না, এবং এরাও কিভাবে ঢুকছে তিনি জানেন না। তিনি লাফায় পড়লেন এই খামারের দরজার উপরে, মানে ফেন্সের মতো গেট, তো তিনি ওইটার উপর মানে টপকায় বের হয়ে গেলেন। বের হয়ে যেয়ে তিনি দৌড়ান শুরু করলেন। এদিকে কিন্তু বজ্রপাত চমকাইতেছে আকাশে, বারবার আলোকিত হয়ে যাচ্ছে, চারপাশে ধুলা উঠতেছে। দৌড়াইতে যে তিনি যে পড়লেন তার যে ট্রেলার হোম সেই দরজার উপরে, কোনো মতো খুলে ভিতরে ঢুকলেন। দেখলেন যে তখন আব্দুল মোতালেব এসে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছেন যে আপনার শিক্ষা হবে না আবু নাসির, শিক্ষা হবে না আপনার। তখন বলতেছে যে তিনি বলছে আমারে বাঁচান। বলে কি হয়েছে? বলে ওইখানে এরকম দেখছি। দেখবেনই তো আপনি, আপনার কতদিন মানা করছি যে আপনি উটের খামারে ওইখানে সাবধান, ওখানে যাবেন না। আর এখন যে ঝড় বৃষ্টি আসতেছে ওখানে খারাপ, আপনার বলছি না, আপনি বাইরে যাওয়া আবার শুরু করছেন। যাই হোক বকা দিল আব্দুল মোতালেব সাহেব, বকা দিলেন, দিয়ে বললেন যে আপনার জন্য তো আমরা বিপদে পড়বো এখানে, যে কি ডেকে আনতেছেন আপনি এখানে। তো বললো যে আপনারা যান তাড়াতাড়ি, আপনি নিজে যে অজু করে নিজে শুয়ে পড়েন বিছনার মধ্যে। বলে আব্দুল মোতালেব সাহেব তাড়াতাড়ি দোয়া পড়তে নিজের বিছনায় চলে গেলেন। আর আবু নাসের তাড়াতাড়ি যে ঢুকলেন বাথরুমে। তো বাথরুমে ঢুকে তিনি তাদের ওখানে পানি তোলা থাকতো একটা ড্রামে আর কি। তো সেই ড্রাম থেকে পানি নিয়ে তিনি মুখ ধুইছেন। মুখ ধুয়ে তিনি জাস্ট বাথরুমে যাবেন আর কি, তাদের কমোডের দিকে যাবেন আর কি। এই সময় দেখে যে কমোডের পিছনে যে ভেন্টিলেটরটা আছে, ভেন্টিলেটরতে একটা লম্বা হাত ঢুকছে। হাতটা এত লম্বা যে ওই ভেন্টিলেটর থেকে একদম তার ওই কমোডের ওইখান পর্যন্ত চলে আসছে। তো তিনি ভয়ে প্রচন্ড একটা চিৎকার দিয়ে উনি জ্ঞান হারায় ফেলেন ওইখানে। তো তার যখন জ্ঞান ফিরে, তখন তিনি দেখেন যে তিনি বিছনায় শুয়ে আছেন। আব্দুল মোতালেব সাহেব তার মুখের দিকে তাকায় আছেন, ঝুঁকে আছেন, পানি ছিটাইছেন তার মুখে এবং দোয়া পড়তেছেন। তখনও বলে ঠিক আছেন নাকি? তো তখন তিনি বলেন যে হ্যাঁ ঠিক আছি। তো বলে কি হয়েছে, বেহুছিলেন কেন, কি দেখছেন? বলে যে এরকম বুঝছি, ভেজাল ভালোই নিয়ে আসছেন। তো যাই হোক, ওই দিন ওনার সাথে ওই গভীর রাত, তখন রাতের বেলা ঝড় বৃষ্টি হয়, এবং ওনার পাশে আব্দুল মোতালেব সাহেব জেগেছিলেন, সারা দোয়া দুরুদ পড়ছেন তিনি। একটা ওয়াজিফার বই ছিল, ওইটা পড়ছেন।
মানে আর উনি বুঝতে পারেন আবু নাসির সাহেব আসলে ভয়ে এমন হয়ে গেছিলেন যে অন্য একটা জগতে চলে গেছিলেন। তিনি বুঝতেই পারেন না আর কি ঘটতেছে। তিনি জাস্ট আবছা আবছা ভাবে তার শুধু মনে আছে যে আব্দুল মুতালেব সাহেব ওখানে বসে একটা ওজিফা পড়তেছিলেন। তো পরদিন দিনের বেলা যখন দিন মানে সূর্য আলো ফুটে গেছে, তো উনি উঠতে তো পারেননি, ভোরের দিকে ঘুমায় গেছিলেন। তো উঠলো, উঠে তাকে বললেন যে নামাজ পড়ে নিতে, নামাজ পড়লেন। তারপরে আব্দুল মুতালেব সাহেব নিয়ে গেলেন, নিয়ে যে ওইখানে যে মিশরীয় লোক তার সাথে কথা বললেন। সে এসে এখানে পারফর্ম করলো, রুকাইয়া পারফর্ম করলো। তিনি নাকি আবার এসব ব্যাপারে ভালো জানেন। রুকাইয়া পারফর্ম করলো এবং তাদের এলাকাটা মোটামুটি টেম্পোরারিলি বন্ধ করলো, এবং এই যে তাদের যে ঘর বাড়ি এই অঞ্চলটা, এবং পরবর্তীতে বলছে যে তাদের যে কফিলকে বলবে এই জায়গাটা আরো ভালোভাবে সিকিউর করে দিতে। তো তাকে স্পষ্টভাবে আবু নাসির সাহেবকে বলছিল এরপরে ভুলেও রাত্রেবেলা জানি তিনি ওই যে উটের খামারের দিকে না যান, এটা যেন না জানেন। উটের খামারে পরেই পড়ছিল বকরির খামার, মানে বলছে যে ওদিকে যাওয়ারই দরকার নেই রাতের বেলা। এরপর আবু নাসির সাহেব অনেকদিন ওদিকে যান নাই, মানে রাতের বেলা ঘর থেকে বেরোয় হাঁটা চলাই করতেন না অনেকদিন। তা আস্তে আস্তে অভ্যাস হয়েছে, আবার আস্তে আস্তে সাহস ফিরে আসছে। তখন তিনি হাঁটতেন, কিন্তু খামারের দিকে আর যেতেন না, হেঁটে হেঁটে চলে যেতেন ওই যে ক্ষেতের দিকে, গম ক্ষেতের দিকে, ওদিক থেকে ঘুরে আসতেন। মাঝে মাঝে তার ওই যে দু একজন বন্ধুই ছিল যারা সুদানের লোকজন, তাদের দু একজনের সাথে গল্প করতেন, বলতেন যে আমার সাথে একটু হাঁটো এই সেই। ওরাও দু একজন একটু রাত জেগে ওনার সাথে হাঁটতো। তো তিনি শুনছেন, পরবর্তীতে তিনি শুনছেন যে উটের খামারে, এটা আমাদের রিলিজনেই বলা আছে যে উটের খামারে নাকি রাত্রি যাপন করা নিষেধ, সেখানে নামাজ পড়াও নিষেধ। তো এগুলা তিনি পরে যখন এগুলো জানছেন তখন তিনি আরো বেশি ব্যাপারে স্ট্রিক্ট হয়ে গেছেন। আর এগুলা টুকিটাকি ব্যাপার স্যাপার তো মানে ওখানে যেহেতু ওই এলাকার মানুষজন অনেক কিছু এক্সপিরিয়েন্স করছে, তারা তো তাকে বলছেই। তো সব ঘটনা তো আর এখন বলা যাবে না, ওনার নিজের এক্সপিরিয়েন্স করে যে ঘটনাটা সেটা বললেন। তো এরকম আরেক ঘটনা আরেকজন ভাই বলছে, সেটাও একটা ছোট ঘটনা, সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই সুযোগে। এই এক্সপিরিয়েন্সটি আমাদের সাথে শেয়ার করেছেন মোহাম্মদ তারেক হোসেন। তিনি লক্ষ্মীপুরের মানুষ, বর্তমান আছেন কুয়েতে। তো কুয়েতে তিনি মরুভূমিতে একটি ফার্মে জব করেন। তিনি লিখেছেন জাকার হয়তো এটাকে বলে, আই ডোন্ট নো। তো যাই হোক, সেই ফার্মে জব করেন, সেটা মূলত হচ্ছে বকরির ফার্ম আর কি, ওখানে বকরি পালন করা হয়। তো সেই ফার্মের মাঝে তার যে ওনার, ওই ফার্মের যে মালিক, তিনি কিছু মোরগ মুরগিও পালেন। তো সেটা শখে পালেন, 30-40টা মোরগ মুরগি হবে সেখানে থাকে। তো সেটাও দেখতে বলছে তাকে। তো তারেক হোসেন সাহেব কিন্তু একাই থাকেন রাতের বেলা সেখানে, আর কেউ থাকেন না। তো রিসেন্টলি যেটা হয়, মানে বেশ কিছুদিন ধরে হঠাৎ করে রাতের বেলা তিনি উদ্ভট একটা শব্দ পান। মনে হয় কেমন জানি একটা মানে গড়গড় একটা শব্দ আসতে থাকে চারপাশ থেকে। তিনি প্রথম ভেবেছিলেন যে মরুভূমির কুকুর কিনা, কারণ এরকম ফার্মগুলোর আশপাশে অনেক সময় মরুভূমির কুকুর আসা যাওয়া করে। তো তিনি এটা চিন্তা করে তিনি মানে একটু শব্দ করছিলেন, তাকায় দেখতেছিলেন যে ঘটনাটা কি, মানে কিছু নাকি। এবং তাদের ফার্মের নিজস্ব একটা কুকুর আছে যেটা বাধা থাকে, তো সেটা নাকি খুব জোরে জোরে ডাকা শুরু করে, তখন খুব জোরে জোরে ডাকতেছে, শব্দ করতেছে। তো তিনি ভয়ে ভয়ে দরজা খুলে উকি দেন, দিয়ে দেখেন যে কিছু দেখা যাচ্ছে না। তো মোরগের খাঁচার আশপাশ দিয়ে তার কাছে মনে হচ্ছিল কেমন যেন একটা ছায়ার মতো বড় এরকম সরে যাচ্ছে। তো যাই হোক, তিনি আর রাতের বেলা ভয় বেরোন নাই। তো এরকম তিনি পরে যখন বের হয়ে গিয়ে সকালবেলা দেখেন যে মোরগের খাঁচা ইনট্যাক্ট আছে, ওইটার মধ্যে দরজার মধ্যে এরকম ছোট্টভাবে তালা দিয়ে আটকায় দেওয়া হয় রাতের বেলা। তো সেটা ঠিক আছে, তার যে নেটের দরজা সেটাও ঠিক আছে। কিন্তু তিনি খুলে দেখতে পান যে মোরগের মানে কয়েকটা মোরগের মাথা নাই, পড়ে আছে শরীরটা। তো তিনি খুব অবাক হয়ে যান যে মানে কি ব্যাপার, এটা কেমনে হলো, এবং কোনো রক্তেরও ট্রেস নাই। তিনি চিন্তা করলেন যে এখানে যদি কোনো প্রাণী এরকম ঢুকতো, মানে এরকম মরুভূমির কুকুর, তাহলে তো এখানে মানে এটা খেয়ে ফেলতো বা কিছু করতো বা নিয়ে যেত, এরকম কিছু। তো এরকম কিছু তিনি দেখতে পান না। তো যাই হোক, এটাতে তিনি বেশ ভয় পেয়ে যান, এবং তিনি পরবর্তী দিনও এরকম একই রকম একটা সিচুয়েশন পান এবং একই রকম শব্দ পান। তো বেশ ভীত হয়ে যান, তারেক হোসেন সাহেব ভীত হয়ে যান, এবং তিনি তার ওনারকে বলেন যে এরকম এরকম ব্যাপার, এখানে এরকম হইতেছে। তো তার ওনারও নাকি তাকে কিছু বলে না, মনে হয় যে সে কিছু বুঝতে পারছে বা কিছু বলেন না। তো এরকম ভাবে সময় পার হয়ে যায়, এবং এর মাঝে তাদের অনেকগুলো মুরগি কিন্তু এরকম মানে এই একই জিনিসের শিকার হয়, এবং মুরগির খাঁচার মধ্যে তালা দেওয়ার পরও। তো এটা নিয়ে তারেক হোসেন সাহেব বেশ ভয় ছিলেন, এবং তিনি চিন্তা করতেছিলেন তার ওনারকে বলবেন যে আমার ভয় লাগে, এবং উদ্ভট কিছু শব্দ পান তাদের এখানে। তো এরপর একদিন ওই ওনারের যে বাবা, তিনি বেড়াইতে আসেন তাদের এখানে, বা তার বাবাকে নিয়ে আসেন ওনার, মানে ওনার নিজে কথা বলছিলেন বাবার সাথে, তার বাবা দেখতে আসেন ব্যাপারটা কি। অভিজ্ঞ মানুষ, বেশ বয়স হচ্ছে, এবং এই কারণেই হয়তো উনি নিয়ে আসছেন তার বাবাকে। তো তার বাবা এসে
ওখানে বসে কফি খেতে খেতে তাকায়, ওখানে গাওয়া খাচ্ছিলেন, গাওয়া খেতে খেতে তাকায় দেখে যে তাদের ফার্ম থেকে একটু দূরেই একটা উটের খামার। তো উটের খামার দেখেই নাকি তাকে বলেন যে উটের খামার এখানে হয়েছে কতদিন? তখন বলে যে 2 মাস। বলে তোমার ইনসিডেন্ট কবে থেকে শুরু হয়েছে? তো তিনি বলেন এরকম 1.5 মাসের মতো। বলে উটের খামারের জন্য হইতেছে, ওখানে খারাপ জিন আসে। তখন ওই যে উট সম্বন্ধে যেই জিনিসগুলা বলছে যে উটের খামারে রাতের বেলা থাকা নিষেধ, বা ওইটার আশপাশে মানে শয়তান বা খারাপ জিন ঘোরাফেরা করে, এগুলা তাদেরকে বললো। তো এটা শুনে তারেক হোসেন সাহেব একটু ভয় পান বিশেষ করে। তো তার কয়দিন পরই নাকি আস্তে ধীরে সেই উটের খামারটা ওখান থেকে ওই উট গুলাকে সরায় নেয় ওখানে, কারণ উট নাকি এক্সচেঞ্জ করতে হয় কতদিন পর পর। তো উট সরায় ফেলে। তো উট সরায় ফেলার কারণে এরপর থেকে নাকি তাদের মুরগি আর ওরকম ভাবে মরে নাই। তো যাই হোক, এটাও তারেক হোসেন সাহেবের শেয়ার করা একটা এক্সপিরিয়েন্স, ছোট্ট এক্সপিরিয়েন্স, তিনি এটা শেয়ার করছেন। এই ছিল আজকের প্রথম ঘটনা।